আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্র মেরামতে ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্টদের দোসর ও দেশের শত্রুরা গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত করছে উল্লেখ করে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিহিংসা প্রতিশোধ ভুলে দেশকে উন্নত, বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। লন্ডন বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসানের রিপোর্ট। প্রায় ৬.৫ মাস পর রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপলক্ষ দলের বর্ধিত সভা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর কেন্দ্র ও তৃণমূলের নেতারা একত্রিত হতে পেরেছে উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বেগম জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের পাশেই আছেন। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বেগম জিয়া বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবার ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বিএনপি চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আসুন, জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উক্তি স্মরণে রেখে নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। দলের বর্ধিত সভায় তারেক রহমান অভিযোগ করেন,
সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন স্লোগান সামনে রেখে বিএনপির এবারের বর্ধিত সভা। যাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ঘোলাটে হবে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ পুনর্গঠনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সুযোগ এবং সম্ভাবনা নস্যাৎ করতে এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই, তাদের চক্রান্ত থেমে নেই। সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে। এছাড়া রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের সকল চক্রান্তের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বর্ধিত সভায় তিনি একথা বলেন। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। বিএনপির সভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। বর্ধিত সভার আরও খবর জানবো আমরা তার কাছ থেকে। ইফতেখার, বর্ধিত সভায় তৃণমূল নেতারা কি বলছেন, আর বর্ধিত সভা নিয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। রীতা, আমরা যেটি জানি যে বেলা 11টা থেকেই শুরু হয়ে গেছিল বিএনপির বর্ধিত সভা। দীর্ঘ সময় পর এমন একটি মুক্ত পরিবেশে বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই কারণেই মূলত দলীয় যে নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে তৃণমূলের সারা দেশ থেকে যারা এসেছেন এই বর্ধিত সভায় যোগ দিতে, তাদের মধ্যে একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা জানাচ্ছেন যে এই বর্ধিত সভা থেকেই মূলত তারা আগামী নির্বাচনের যে প্রস্তুতির যে বিষয়টি, সে বিষয়টি সম্পর্কে তারা দিক নির্দেশনা পাবেন এমন প্রত্যাশা করছেন। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে অনেক যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা বিশেষ করে যারা অতীতে শৃঙ্খলা ভেঙেছে বা দলীয় যে কমান্ড মানা হয়নি বা মানেননি যারা, তাদের বিষয়ে যেন দল শক্তিশালী একটি পদক্ষেপ নেয়, সেরকম দাবি বা
প্রত্যাশার কথা তারা জানিয়েছেন বা তুলে ধরেছেন। এবং এর সাথে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামীতে দলীয় যে নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যে দলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদেরকে নিয়েই মূলত একাট্টা হয়ে সবাই একযোগে কাজ করবেন এমন প্রত্যাশায় তারা ব্যক্ত করছেন। এবং এর সাথে যে বর্ধিত সভা, এই বর্ধিত সভা চলমান থাকবে রাত 10টা পর্যন্ত এবং এই বর্ধিত সভার সমাপনী বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো এই ছিল বর্ধিত সভার সর্বশেষ তথ্য। বিএনপির বর্ধিত সভাস্থল থেকে জানছিলাম সেখানকার সবশেষ খবর। তরুণদের নতুন রাজনৈতিক দল কোনো পরিবার কিংবা ব্যক্তিকেন্দ্রিক হবে না। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আগামীকাল সংক্ষিপ্ত পরিসরে আহ্বায়ক কমিটি করা হবে। নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য 4 স্তরের নেতৃত্বের কথাও ভাবছেন। এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এনটিভির সাথে একান্ত আলাপে তিনি জানান, নতুন এই দল চলবে কর্মীদের চাঁদার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তহবিল গঠনের মাধ্যমে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এদেশের মানুষের মাঝে। বিশেষ করে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠকরা ফ্যাসিবাদের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। শুক্রবার তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের কাছে প্রশ্ন ছিল, অন্য রাজনৈতিক দলের সাপেক্ষে নতুন দলের মৌলিকত্ব বা বিশেষত্ব কি থাকবে? আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্বে। এই রাজনৈতিক দলে একটি গণতান্ত্রিক চর্চা থাকবে এবং ব্যক্তি কেন্দ্রিক, তার পরিবার কেন্দ্রিক যে পরিচালনা, এটি হওয়ার সুযোগ নেই। যে কেউ যদি আমার চেয়ে নেতৃত্বের জায়গায় বিভিন্ন প্যারামিটার যোগ্য হয়, আমার প্রস্তুত থাকতে হবে তাকে ওই জায়গাটি ছেড়ে দিতে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কলুর বলদের মতো খাটতো, কিন্তু দিন শেষে ওই স্বপ্নটা দেখতে পারতো না যে সে একজন এমপি হবে। তো এই পথটা আমাদের এখানে সবসময় খোলা থাকবে। 16 বছরে অনেকেই অনেকভাবে চেষ্টা করে যে খুনি হাসিনাকে উৎখাত করতে পারেনি, সেটা তারা করতে পেরেছে। এই জায়গায় এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক যে দলটি হতে যাচ্ছে, সেই দলটি এক্সক্লুসিভ। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির কাঠামো এবং পরবর্তীতে কোন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তারও ধারণা দেন তিনি। একজন আহ্বায়ক থাকবে, একজন আমাদের এখানে সদস্য সচিব থাকবে, একজন বা একাধিক হতে পারে মুখ্য সংগঠক থাকবে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, এই পদগুলো থাকবে, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ। এই আহ্বায়ক কমিটিটা আগে ঘোষণা করতে চাই, এরপরে আমরা আমাদের ডিসিশন মেকিং এর জন্য 1 লেয়ারে, 2 লেয়ারে, 3 লেয়ার, ইভেন 4 লেয়ারও হতে পারে আমাদের এই আহ্বায়ক কমিটিকে সাজাতে পারি। যত দ্রুত সময় সম্ভব হয় আমরা একটা কাউন্সিলের দিকে যাব। এ সময় সার্জিসের কাছে প্রশ্ন ছিল, নতুন দল পরিচালনায় আয় ব্যয়ের হিসেব এবং অর্থের উৎস কি হবে? আমরা আমাদের রাজনৈতিক দলের জন্য একটা ফাউন্ডেশন করেছি, যে এই ফাউন্ডেশনে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই যে ফান্ডিংটি, সেটি আসা শুরু করবে খুব অল্প সময়ের মধ্যে। দল ঘোষণার সাথে সাথে যারা আমাদের মানুষ রয়েছে তাদের আসলে এগিয়ে আসুক, তারা আমাদেরকে এই সহযোগিতা করুক, আমরা এটা চাই। আমাদের এখানে প্রত্যেক সেন্ট্রাল সদস্য তাদের জায়গা থেকে প্রতি মাসে চাঁদা দেয়, আমাদেরও দিতে হয়, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে। এভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে। এখন এটা এভাবে গেলেও আমরা রাজনৈতিক দল ঘোষণা এবং তার পরবর্তী সময় আমাদের স্পষ্ট একটা পলিসি থাকবে। আমরা আমাদের জায়গা থেকে এই অন্তত অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়টি সবার সামনে নিয়ে এসে নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জানান, যৌক্তিক সমালোচনার আলোকে নিজেদের সংশোধনের মানসিকতা নতুন দলের নেতাদের মধ্যে আছে। তরুণ প্রজন্মের দেশপ্রেম, সাহস এবং ইতিবাচক পরিবর্তনের মানসিকতাই হবে নতুন রাজনৈতিক দলের মূল শক্তি। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সার্জিস আলমের সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:15 এনটিভিতে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন।
সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতিও আহ্বান জানান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া 14টি কারখানার কর্মীদের পাওনা মেটানো শুরু হবে 9 মার্চ। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, বন্ধ হওয়া 14টি কারখানার 31,500 কর্মী এবং 1,500 কর্মকর্তাদের সব পাওনা মেটাতে প্রয়োজনীয় 525 কোটি 46 লাখ টাকা জোগাড় হয়েছে। তিনি আরও জানান, বেক্সিমকোর শেয়ার বা কোনো কিছু এখনও বিক্রি করা সম্ভব হয়নি। অপেক্ষা করলে আরও 3-4 মাস সময় লাগত। বেক্সিমকোর মাধ্যমে অনেক টাকা লুট হয়েছে উল্লেখ করে বলেন, 13টি ব্যাংক তাদের ঋণ দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে জনতা ব্যাংক। ঋণ দেওয়ার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস, অথবা ওইখানেই থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে। দরকার হলে পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে, কারণ আমরা এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না। 525.46 crore টাকা সংস্থান হয়েছে বিদায় আমি যেটা বললাম যে আগামী 9 তারিখের ভিতরে যে ব্যাপারটা পেয়ে যাবেন। জনগণের জানমাল নিরাপদ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সব সময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে এই নির্দেশ দেন তিনি। এ সময় প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেবো, বাট অন্যান্য অভিযান চলমান। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে ছোলা, খেজুরের দাম স্থিতিশীল থাকবে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমায় রেকর্ড সংখ্যক আমদানির ফলে দাম আরও কমতে পারে এসব ভোগ্যপণ্যের। তবে অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে না পারলে ভোক্তা সাধারণের স্বস্তি অধরাই রয়ে যাবে। রমজানের চাহিদা বেশি এমন ভোগ্যপণ্যের বাজার ঘুরে রিপোর্ট করছেন মেজবা হাসান, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রতি বছর রমজান আসলেই খেজুর, ছোলার মতো ভোগ্যপণ্যের দাম বেড়ে হয় দ্বিগুণ। ব্যবসায়ীরা অজুহাত দেখান এলসি সংকট সহ নানা রকম জটিলতার। তবে এবার বাজারে এই ভোগ্যপণ্যগুলোর অনেকটা দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে এলসি জটিলতা কেটেছে, সেই সাথে আমদানি শুল্ক কমানোয় বাজারের প্রভাব পড়েছে। তবে বাজারের এই প্রভাব সাধারণ মানুষ কতটা ভোগ করছেন? দেশের বাজারে বছরে 90,000 টন খেজুরের চাহিদার মধ্যে শুধু রমজানেই প্রয়োজন হয় প্রায় 50,000 টন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরে একই সময়ের তুলনায় খেজুরের আমদানি বেড়েছে 23%। তবে বাজারের প্রভাব কেমন? এবছর ইনশাল্লাহ খেজুর ভালো আছে, বাজারে দামও আগের থেকে অনেক একটু কম। যদি ডাইরেক্ট আড়তদারের হাতে মাল থাকতো তাহলে মালের দাম সীমিত থাকতো। আগে 10টা ঘর থাকলে অনেক 200 ঘর হয়েছে, এরকম 100 ঘর আছে। কইরার মাধ্যমে মালের দাম বাইরে যায়।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পারস্পরিক দোষারোপের বলি হচ্ছেন ভোক্তা সাধারণ। প্রায় সবই ভালোই দাম, একটু কমানো উচিত ওনাদের। রমজানে ছোলার চাহিদা প্রায় 1 লাখ টন। এনবিআর এর তথ্য বলছে দেশে 2.5 মাসে প্রায় 1,60,000 টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 80% বেশি। টিসিবির তথ্য বলছে 2022 সালের এপ্রিলে রোজা শুরুর আগে খুচরা বাজারে প্রতি কেজি ছোলার দাম 15 টাকা বেড়ে দাঁড়িয়েছিল 75 টাকায়। 2023-24 পেরিয়ে 25 রমজানে সেই দাম শতকের ঘর অতিক্রম করলো। ছোলা, খেসারি, বেসন এগুলির দাম কমতেছে, শুধু চাহিদা পরিমাণ তেল নাই মার্কেটে। আমরা কিনছি 70 টাকা করে, এবার কিনতেছে 100 করে, কমলো কোন দিক দিয়ে? সংকট কাটেনি সয়াবিন তেলের। রমজানে চিনির যোগানের ঘাটতি নেই, তবে ওঠানামার মধ্যে রয়েছে এসব পণ্যের দাম। যে প্যাকেট চিনি ছিল 145 টাকা, ওই প্যাকেট চিনি এখন 120 টাকা। যারা সাধারণ মানুষ তাদের সবকিছুই ক্রয় সময় একটু উপরেই আছে। যে তুলনায় কমেছে শুল্কের হার, সে তুলনায় বাজারে প্রভাব দেখছেন না ভোক্তারা। তাই পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত তদারকির দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন তিনি। রাওয়ালপিন্ডিতে সকালবেলায় বৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগে থেকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে আসলে ক্রিকেটের জন্য উপযুক্ত আবহাওয়া নয়। এই আবহাওয়ায় ক্রিকেট খেলা আসলেই খুবই মুশকিল এবং আমরা যতটুকু আবহাওয়ার পূর্বাভাস দেখেছি রাত 8টা পর্যন্ত এরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা 90%-এরও বেশি। সেক্ষেত্রে বলা যায় ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, যদিও শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়ায় সেটাও 20 ওভারের ম্যাচে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দু দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও গুরুত্বপূর্ণ আছে, যদিও দুই দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই চাওয়া থাকবে অন্তত একটি জয় নিয়ে যাতে তারা টুর্নামেন্ট শেষ করতে পারে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।